আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঢাকা বোর্ড 2024 সালে আমাদের একটি অঙ্ক এসেছিল, তা হচ্ছে মোহনা লিমিটেডের 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণীর তথ্যসমূহ নিম্নরূপ। দায়সমূহ টাকা, সম্পদসমূহ টাকা। আমাদের দায়ের পাশে দেওয়া ছিল শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়, 15% ঋণপত্র, পদেয় হিসাব, পদেয় ভিল। আমাদের সম্পদ পাশে দেওয়া ছিল আসবাবপত্র, মেশিন হিসাব, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, নগদ তহবিল, শেয়ার ও বহার। এই উদ্দীপকটা দিয়ে আমাদের বলেছিল রিকোয়ারমেন্টে ক চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। খ নাম্বার বলেছিল চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। গ নাম্বার বলেছিল বিনিয়োগের মূলধনের পরিমাণ নির্ণয় করো এবং ধায় মালিকানা অনুপাত নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করে নিয়ে আসি। আমরা সকলে অবগত আছি এই অধ্যায়টি সম্পূর্ণ সূত্র নির্ভর অঙ্ক। আমাদের চলতি মূলধন অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি মূলধন বাই হচ্ছে চলতি দায়। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে চলতি মূলধন আমাদের কিভাবে বের করতে হয়। ঠিক আছে, চলতি মূলধনের আরেকটি নাম কি? কার্যকরী মূলধন। এটা বের করতে হয় চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন এটা সূত্র কি? চলতি সম্পদ থেকে আমাদের চলতি দায় মাইনাস করতে হবে। শিক্ষার্থীরা, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন আমাদের চলতি সম্পদগুলো কি কি? এই যে চলতি সম্পদ হচ্ছে সমাপনী মজুত পণ্য, তারপরে আছে হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, নগদ তহবিল। এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। তারপরে মাইনাস দিবা তুমি চলতি দায়। এখন চলতি দায় কোনগুলো? এই যে পদেয় হিসাব, পদেয় বিল। এখন তোমরা টাকাগুলো লেখো। সমাপনী মজুত পণ্য ছিল হচ্ছে 20,000 টাকা, প্লাস প্রাপ্য হিসাবের টাকা ছিল আমাদের 8,000 টাকা, প্লাস প্রাপ্য বিলের টাকা ছিল 7,000 টাকা, প্লাস নগদ তহবিলের টাকা ছিল 5,000 টাকা, মাইনাস হচ্ছে চলতি দায়। চলতি দায়ের পদেয় হিসাবের টাকা ছিল 15,000 টাকা, প্লাস পদেয় বিলের টাকা ছিল আমাদের 5,000 টাকা। এখন আসো, এই যে চলতি সম্পদের টাকাগুলো যোগ করলে আমাদের কত হয়? ওদের টাকাগুলো যোগ করলে হয় আমাদের 40,000 টাকা। চলতি দায়ের টাকাগুলো যোগ করলে হয় আমাদের 20,000 টাকা। এখন চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে আমাদের 20,000 থাকে। এখন এই যে 20,000 টাকা, এটাকে বলা হয় চলতি মূলধন। এখন তুমি লিখতে পারো এই যে চলতি মূলধনের টাকা কত আমাদের 20,000 টাকা বাই চলতি দায়। চলতি দায়ের টাকা আমরা বের করেছিলাম এই যে 20,000 টাকা, তাহলে এখানে তুমি লিখতে পারো 20,000 টাকা। এখন 20,000কে 20,000 দিয়ে ভাগ করলে আনসার হয় 1। এই অঙ্কগুলোকে আমাদের অনুপাত দিয়ে প্রকাশ করতে হয়, তাহলে 1:1। এটা হচ্ছে আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো খ নাম্বার অঙ্কগুলো সমাধান দেখে আসি। খ নাম্বার, চলতি অনুপাতের সূত্র হচ্ছে আমাদের চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায়। চলতি দায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলতি অনুপাতের সূত্রটা আমাদের কি? চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায়। আমরা ক নাম্বারে বের করেছিলাম চলতি সম্পদের পরিমাণ ছিল আমাদের 40,000 টাকা। চলতি সম্পদের পরিমাণ আমাদের ছিল 40,000 টাকা এবং চলতি দায় আমরা বের করেছিলাম কত? 20,000 টাকা। চলতি দায় আমরা কত বের করেছিলাম? 20,000 টাকা। এখন 40,000কে 20,000 দিয়ে ভাগ করলে আমাদের আনসার হয় 2। এই যে অনুপাতগুলোকে আমাদের চলতি অনুপাতকে আমাদের ইস্টু দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে 2:1। এটাই আমাদের উত্তর। চলতি সম্পদে আমরা কত পেয়েছিলাম? আমরা চলতি সম্পদে ক নাম্বারে পেয়েছিলাম 40,000 টাকা। চলতি দায়ে পেয়েছিলাম কি? 20,000 টাকা। 40,000 টাকাকে 20,000 দ্বারা ভাগ করলে আমাদের 2 আসে। এই অঙ্কগুলোকে আমাদের অনুপাত দ্বারা প্রকাশ করতে হয়। এই অঙ্কগুলোকে আমাদের অনুপাত দিয়ে প্রকাশ করতে হয়, এই জন্য 2:1। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আসো খ নাম্বারের 2 নাম্বার পার্টটি আমরা দেখে আসি।
কি চেয়েছে? তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তরল সম্পদ বাই হচ্ছে চলতি দায়। চলতি দায়। এখন আসো আমাদের এই যে তরল সম্পদ, এটা কিভাবে বার করে? যে তরল সম্পদ, এটা বের করতে হয় কিভাবে? এটা বের করতে হয় তোমার চলতি সম্পদ থেকে, চলতি সম্পদ থেকে তোমার মজুদ পণ্য বাদ দিতে হয়। মজুদ পণ্য বাদ দিতে হয় এবং কোন ধরনের অগ্রিম কোনো খরচ থাকলে এটা তোমার বাদ দিতে হয়। অগ্রিম খরচ। তাহলে কি তরল সম্পদ কিভাবে বের করে? চলতি সম্পদ থেকে তোমার মজুদ পণ্য এবং অগ্রিম কোনো ধরনের খরচ থাকলে বাদ দিতে হয়। তাহলে এখন তরল সম্পদ আমাদের কিভাবে বের করতে হবে? চলতি সম্পদ মাইনাস হইল মজুদ পণ্য। মজুদ পণ্য বাই হচ্ছে চলতি দায়। চলতি দায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নাম্বারে বের করেছিলাম চলতি সম্পদ কত পেয়েছিলাম? 40,000 টাকা। এখান থেকে তোমার মজুদ পণ্য বাদ দিতে হবে। এখন একটু খেয়াল করো, এখানে মজুদ পণ্য আমাদের কত আছে? এই যে সমাপনী মজুদ পণ্য আছে 20,000 টাকা। তাহলে এখানে তুমি 20,000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে তোমার তরল সম্পদ বের হয়ে গেল। আর চলতি দায় আমরা কত বের করেছিলাম? 20,000 টাকা। এখন আসো 40,000 থেকে 20,000 বাদ দিলে আমাদের আরো 20,000 থাকে, বাই হচ্ছে 20,000। এখন 20,000-কে 20,000 দ্বারা ভাগ করলে আমাদের আনসার হয় 1। এই অঙ্কগুলো যেহেতু আমাদের অনুপাতে প্রকাশ করতে হয়, এই জন্য 1:1। 1:1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ নাম্বারটি বুঝতে পেরেছো। এখন আসো গ নাম্বারের উত্তরটি দেখে আসি। গ নাম্বার চেয়েছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে লিখতে পারো বিনিয়োজিত মূলধন ইকুয়াল টু মালিকানা তহবিল। মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। এটা থেকে মাইনাস হবে যদি কোনো ধরনের অলিক সম্পদ থাকে। ঠিক আছে, বিনিয়োজিত মূলধন কিভাবে বের করি? মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায়টা যোগ করব। যদি কোনো ধরনের অলিক সম্পদ থাকে তাহলে এটা বাদ দিতে হবে। তুমি দিতে পারো কি অলিক সম্পদ। এটা কি অলিক সম্পদ মাইনাস দিতে হবে। অলিক সম্পদ কি মানে ভুয়া সম্পদ যেগুলো, এগুলো তোমার মাইনাস করতে হবে। এখন আসো মালিকানা তহবিল এখানে কোনগুলো? এই যে 1 নম্বরে শেয়ার মূলধন। 1 নম্বরে শেয়ার মূলধন প্লাস এই যে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয়। ঠিক আছে, এই যে সংরক্ষিত আয়, এটা হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব গেল। তারপরে তুমি দীর্ঘমেয়াদী দায় যোগ করবা। এই যে এখানে আমাদের দীর্ঘমেয়াদী দায় শুধু 15% ঋণপত্র এটা আছে, তাহলে এখানে লিখতে পারো 15% ঋণপত্র মাইনাস অলিক সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে অলিক সম্পদ আমাদের দেখা আছে কিনা? আসবাবপত্র, মেশিন, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, নগদ তহবিল। এই যে শেয়ার ও বহার আমাদের হচ্ছে অলিক সম্পদ। একটা জিনিস সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নোট করে নাও, অলিক সম্পদ আমাদের কতগুলো অলিক সম্পদ আছে? তা হচ্ছে এই যে শেয়ার অবহার, প্রাথমিক খরচাবলী, গবেষণা ব্যয় এবং বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন। আমি আবারও বলছি, শেয়ার অবহার, প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন, গবেষণা ব্যয়, এগুলো হচ্ছে অলিক সম্পদ। অলিক সম্পদগুলো একটু শিখে নিও। এখন আসো আমাদের অলিক সম্পদ কি? শেয়ার অবহার। শেয়ার অবহার। এখন তুমি টাকাগুলো বসাও। শেয়ার মূলধনের আমাদের টাকা ছিল 30,000 টাকা প্লাস সাধারণ সঞ্চিতি ছিল 19,000 টাকা প্লাস সংরক্ষিত আয় ছিল 1,000 টাকা প্লাস দীর্ঘমেয়াদী দায় ছিল 20,000 টাকা মাইনাস করো শেয়ার অবহার ছিল আমাদের 10,000 টাকা। এখন আমাদের এই আইটেমগুলো যোগ করলে আমাদের কত হয়? 30,000, 19,000, 1,000, 20,000 যোগ করলে আমাদের আসে হচ্ছে 70,000 টাকা। কত আসে? 70,000 টাকা মাইনাস হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে এখন 70,000 থেকে 10,000 গেলে আমাদের আরো
60,000 থাকে, এটা হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমাদের কি চেয়েছে, দায় ও মালিকানা অনুপাত নির্ণয় করো। এখন আসি গ নাম্বারের 2 নাম্বার পার্টটি আমরা করে আসি। দায় মালিকানা অনুপাতের সূত্রটি হচ্ছে আমাদের উপরে হচ্ছে বহির্দায়, বহির্দায় বাই নিচে থাকবে হচ্ছে মালিকানা তহবিল, মালিকানা তহবিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, বহির্দায় বলতে এখানে কি বোঝায়? বহির্দায় বলতে হচ্ছে চলতি দায় আর হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় প্লাস দীর্ঘ মেয়াদী দায়কে বোঝায়। চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় মিলে হয়ে হচ্ছে আমাদের বহির্দায়। তারপরে হচ্ছে মালিকানা তহবিল, মালিকানা তহবিল। এখন আসো আমাদের চলতি দায় আমাদের কত ছিল? এই যে 15,000 আর 5,000 আমাদের ছিল 20,000, প্লাস দীর্ঘমেয়াদী দায় ছিল এই যে 15% ঋণপত্র, এটা 20,000। তারপরে আসো এই যে মালিকানা তহবিল, আমরা মালিকানা তহবিলের সূত্র জানি শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়। এই তিনটা আমাদের মালিকানা তহবিলের অংশ। কিন্তু আমাদের যেহেতু শেয়ার অবহার আছে এখানে, এজন্য মালিকানা তহবিল থেকে আমাদের শেয়ার অবহারটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখন তুমি লিখতে পারো মালিকানা তহবিলের টাকা 30,000 প্লাস সাধারণ সঞ্চিতির টাকা হচ্ছে তোমার 19,000 প্লাস সংরক্ষিত আয়ের টাকা হচ্ছে তোমার 1,000। এখন মাইনাস দিবা তুমি হচ্ছে এই যে অলিক সম্পদ, এটা শেয়ার অবহার 10,000 টাকা। এখন তোমার বের হলো কি মালিকানা তহবিল উপরে 20 40,000 টাকা, নিচে লিখবা তুমি হচ্ছে 50,000। এই যে 30,000 19,000 আর 1,000 হলো কত? 50,000। এখান থেকে তোমার আরো 10,000 বাদ দিতে হবে, তাহলে তোমার থাকবে 40,000 টাকা। 40,000-কে 40,000 দিয়ে ভাগ করলে আনসার হবে 1। এখন যেহেতু আমরা দায় ও মালিকানা অনুপাতকে আমরা রেশিও অর্থাৎ অনুপাত দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে লিখতে পারি 1:1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো থেকো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সুন্দর কোনো আলোচনা অথবা টপিক নিয়ে। থ্যাংক ইউ।